প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইনের আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে হিসাব কত প্রকার এবং কি কি হিসাব চেনার উপায়, হিসাব ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে, প্রচলিত পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে সেটা আমরা আজকে শিখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই দেখা যায় যে জাবেদা সাধারণত মুখস্থ করো। এটা কিন্তু মুখস্থের কোনো বিষয় না। যখন তোমরা কোনো প্রতিযোগিতায় পরীক্ষায় যাবে তখন কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হবে না, এই কারণেই যেহেতু তোমার বেসিকটাই তৈরি হয় না। সেই কারণে তোমাদের এই বেসিক তৈরি করার জন্য বিশেষ করে এই চ্যাপ্টারের উপর আমি তোমার হিসাব চেনার উপায় এবং কিভাবে এই হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে সেটা আজ আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল ক্লাসে ফিরে যাই। সাধারণত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করবার প্রক্রিয়াকে হিসাব বলে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তে বা সময় শেষে সমজাতীয় লেনদেন সমূহ হিসাব শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিশেষ শিরোনামের অধীনে সাজায়ে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলে। এখন আমরা আসি হিসাব কত প্রকার। হিসাব সাধারণত তিন প্রকার: ব্যক্তিক হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট; সম্পত্তিবাচক হিসাব, রিয়েল অ্যাকাউন্ট; আয় ব্যয়বাচক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। দুতরফা দাখিলা পদ্ধতিতে অনুযায়ী প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, আর একটি পক্ষ ডেবিট, অপরটি ক্রেডিট। লেনদেনের এইরূপ ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি চালু আছে। নাম্বার 1, প্রাচীন বা প্রচলিত পদ্ধতি। নাম্বার 2, আধুনিক পদ্ধতি। এখন আমরা শিখব যে কিভাবে আমরা এই হিসাবগুলি আমরা প্রথমে চিনব, তারপরে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেটাও আমরা শিখব। হিসাব, বিভিন্ন হিসাব চেনার উপায় এবং কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে তা আমরা শিখব। ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিক হিসাব বলে। যেমন রহিমের হিসাব, করিমের হিসাব, মল্লিক ব্রাদার্সের হিসাব, জনতা ব্যাংক হিসাব, এবিসি কোম্পানি লিমিটেড ইত্যাদি। তাহলে আমরা এই হিসাব কিভাবে চিনব? ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিগত হিসাব বলে, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যেখানে উল্লেখ থাকবে সেই হিসাবকে আমরা ব্যক্তিগত হিসাব বলবো। তার মধ্যে আমি আগে উদাহরণ দিলাম রহিমের হিসাব, করিমের হিসাব, মল্লিক ব্রাদার্সের হিসাব, জনতা ব্যাংক হিসাব, আইএফআইসি ব্যাংক হিসাব। এখানে দেখো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো বা জনতা ব্যাংকে টাকা জমা দেওয়া হলো,
এই জাবেদাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যখন বলা হবে জনতা ব্যাংক একটি কোন হিসাব, তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারবো না। জনতা ব্যাংক একটি ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিগত হিসাবে ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করে আমরা সেটা এখন শিখব। গ্রহীতা বা গ্রহণকারীর হিসাব ডেবিট, ডেবিট দ্য রিসিভার। দাতা বা প্রদানকারীর হিসাব ক্রেডিট, ক্রেডিট দ্য গিভার। উদাহরণ, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে 500 টাকা ধার দিল। তাহলে এখানে দেখো তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে যে এখানে ডেবিট এবং ক্রেডিট কি হবে। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে 500 টাকা ধার দিল, তাহলে কে দিল, কাকে দিল? মিস্টার এক্স দিল, তাহলে মিস্টার এক্স এখানে দাতা, মিস্টার ওয়াই এখানে গ্রহীতা। তাহলে আমরা যদি জাবেদায় যাই, তাহলে আমরা কি জাবেদা দেব? মিস্টার এক্স এর হিসাব ডেবিট টু মিস্টার ওয়াই এর হিসাব ডেবিট টু এক্স এর হিসাব। অব্যক্তিবাচক হিসাব বা ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহিত যে হিসাব সম্পর্কযুক্ত নয় তাকে আমরা অব্যক্তিক হিসাব বলি। আধুনিক হিসাব আবার দুই প্রকার। অন্যদিকে হিসাব আবার দুই প্রকার, যথা সম্পত্তিবাচক হিসাব বা রিয়েল অ্যাকাউন্ট, নামিক হিসাব বা আয় ব্যয় হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। এখন আমরা আসব যে সম্পত্তিবাচক হিসাব আমরা কিভাবে চিনব। বস্তু বা সম্পত্তি সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে। আমি আবার বলি, বস্তু বা সম্পত্তি সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে। উদাহরণ, জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদান হিসাব ইত্যাদি। এখানে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব তা আমরা এখন শিখব। যাহা আসে ডেবিট, ডেবিট হোয়াট কামস ইন। যাহা চলিয়া যায় তাহা ক্রেডিট, ক্রেডিট হোয়াট গোজ আউট। আমরা উদাহরণ দিলে একটু পরিষ্কার হতে পারবো। 500 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে এখানে আমার আসবাবপত্র কারবারে আসছে, এবং অন্যদিকে নগদান আমার একটা সম্পত্তি, সেই সম্পত্তিটা আমার কারবার থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে জাবেদা দিতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট টু নগদান হিসাব। তাহলে দেখো আমার ডেবিট ক্রেডিট বিশ্লেষণের সাথে মিলে কিনা। তাহলে আমার যা আসে ডেবিট, তাহলে আমার আসছে কি আসবাবপত্র, এখানে আমি আসবাবপত্র ডেবিট করেছি। চলে যাচ্ছে কি নগদ টাকা, এখানে কিন্তু আমি নগদ টাকায় ক্রেডিট করেছি। অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট টু নগদান হিসাব। এবার আমরা আসি নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব। কারবারের আয় ব্যয়, লাভ লোকসান ইত্যাদি সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব বলে। উদাহরণ স্বরূপ, বেতন হিসাব, মজুরি হিসাব, কমিশন হিসাব, অবচয় হিসাব ইত্যাদি। ব্যয় বা লোকসান বা ক্ষতি বুঝাইলে ডেবিট, ডেবিট অল এক্সপেন্সেস অর লসেস। উদাহরণস্বরূপ বলি, বেতন প্রদান, ভাড়া প্রদান, মজুরি প্রদান ইত্যাদি। আয়, লাভ বা মুনাফা বুঝাইলে ক্রেডিট, অল ইনকাম অর গেইনস।
কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ প্রচলিত পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখলাম। এখন আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাব নিকাশ বা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেটা আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী, আধুনিক পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী আমরা এখন বিস্তারিত আলোচনা করব। হিসাব রক্ষণের আধুনিক পদ্ধতি বলিতে হিসাব সমীকরণকে বোঝায়। হিসাব সমীকরণ নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়, যেমন সম্পত্তি সমান দায় যোগ স্বত্বাধিকারী। তাহলে এখানে স্বত্বাধিকারী কি? স্বত্বাধিকারী হচ্ছে কারবারের উপর মালিকের যে অধিকার, সে অধিকারী হচ্ছে স্বত্বাধিকারী। অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস প্রোপ্রাইটরশিপ। আধুনিক পদ্ধতিতে হিসাবের উপাদানসমূহের হ্রাস বৃদ্ধির মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। আমরা আসি, প্রিয় শিক্ষার্থী, সম্পত্তিবাচক হিসাবে আধুনিক পদ্ধতিতে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি সেটা আমরা এখন শিখব। সম্পত্তি বৃদ্ধি হলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। আবার রিপিট করি, সম্পত্তি বৃদ্ধি হলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমার কি ক্রয় করা হলো? আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে এখানে আমার আসবাবপত্র আসছে, অন্যদিকে নগদ টাকা কারবার থেকে চলে যাচ্ছে। তাহলে আমি তোমার নিয়মাবলীর মধ্যে আলোচনা করলাম সম্পত্তি বৃদ্ধি হলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমার কারবারে আসছে কি? আসবাবপত্র। আবার কারবার থেকে চলে যাচ্ছে কি? নগদ টাকা। তাহলে আমার যেটা আসছে সেটা আমি ডেবিট করলাম, যেটা চলে যাচ্ছে সেটা আমি ক্রেডিট করলাম। তাহলে আমরা সম্পত্তি বাচক হিসেবে আমরা ক্লিয়ার হলাম যে সম্পত্তি বৃদ্ধি হলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাব, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি হলে ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি হলে ক্রেডিট। আমি একটু উদাহরণ দিই, যে পাওনাদারকে টাকা প্রদান করা হলো। তাহলে পাওনাদারকে টাকা প্রদান করা হলে পাওনাদার সাধারণত হ্রাস পায়। তাহলে এখানে আমরা পাওনাদারকে ডেবিট করব। অর্থাৎ দায় যখন কমাতে হবে তখন আমরা সেই দায় হিসাবকে আমরা ডেবিট করব। আর পাওনাদারকে যখন বাড়াতে হবে তখন আমরা সেটা ক্রেডিট করব। যেমন বাকিতে ক্রয় করা হলো, বাকিতে ক্রয় করা হলো, তাহলে এর যদি আমরা জাবেদা দিই তাহলে ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব। অর্থাৎ এখানে দেখো আমাদের পাওনাদার পরিমাণ অর্থাৎ দেনার পরিমাণটা আমাদের বাড়লো। স্বত্বাধিকারী, স্বত্বাধিকারী হ্রাস পেলে ডেবিট, স্বত্বাধিকারী বৃদ্ধি হলে ক্রেডিট। স্বত্বাধিকারী হ্রাস পেলে ডেবিট, স্বত্বাধিকারী বৃদ্ধি হলে ক্রেডিট। যেমন পণ্য উত্তোলন, তাহলে আমরা এখানে পণ্য উত্তোলন একটা উদাহরণ আমাদের হিসাবের। এখানে উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয় হিসাব। অর্থাৎ আমার এখানে উত্তোলন করলে আমার মালিকানা সত্ত্বটা হ্রাস পায়। ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি হলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ব্যয় বৃদ্ধি হলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ বেতন প্রদান,
বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব, তাহলে আমার এখানে ব্যয় বৃদ্ধি হয়েছে। যে কোনো প্রকার খরচ যদি বৃদ্ধি হয়, যে কোনো প্রকার খরচ করলে সেটা আমার ব্যয়টা বাড়বে, তাকে আমরা ডেবিট করব। আয় হিসাব, আয় হ্রাস হলে ডেবিট, আয় বৃদ্ধি হলে ক্রেডিট। আয় হ্রাস হলে ডেবিট, আয় বৃদ্ধি হলে ক্রেডিট। এখানে উল্লেখ্য যে ব্যয় এবং ক্ষতির মাধ্যমে স্বত্বাধিকারের হ্রাস পায় এবং আয় এবং লাভের মাধ্যমে স্বত্বাধিকারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে অনলাইনে ক্লাস নিয়ে আমার একটা মেন্টাল তৃপ্তি হয় না, এই কারণেই তোমাদের একটু দেখতে পারলে অথবা তোমাদের কাছে আমার প্রশ্নটা শেয়ার করতে পারলে পড়াশোনাটা যেভাবে হয় আসলে অনলাইনে ওইভাবে ঠিক হয় না। আমি এই যে তোমাদেরকে এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, এটা যদি তোমাদের কাছে আমি ফিডব্যাক নিতে পারতাম, অর্থাৎ তোমাদেরকে আমি যদি আবার জিজ্ঞাসা করতে পারতাম যে তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি শিখতে পারছো, কি শিখলে বলো, এইটা যে লেখাপড়ার বা শেখার যেটা পূর্ণাঙ্গতা হয় সেটা কিন্তু অনলাইন এটা হয় না। শুধু আমরা অনলাইনে ক্লাস নিয়ে লেকচার দিয়ে শেষ করি। প্রিয় শিক্ষার্থী, আজকে মতো এই পর্যন্তই। তোমরা সেই পর্যন্ত অর্থাৎ আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমি তোমাদের স্যার ফিরোজ মজলিস, সহকারী অধ্যাপক, মাছপাড়া ডিগ্রি কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ।